স্বাগত 1 ঘন্টার বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি অনিমেষ কর এবং আমি সুমনা সিনি। শুরুতেই জানাচ্ছি শিরোনামগুলো। এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলায় 8 জনের বিরুদ্ধে চার্জশিট, সরাসরি জড়িত সাইফুর সহ 6 জন। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলার বিচারকের প্রতি আসামি পক্ষের অনাস্থা, অযৌক্তিক দাবি রাষ্ট্রপক্ষের। নারায়ণগঞ্জে জাপানি অর্থনৈতিক অঞ্চলে আসছে 200 কোম্পানি, বিনিয়োগ 8,500 কোটি টাকা। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার জানাবো পুরো খবর। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ মামলার তদন্ত শেষে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। ঘটনার 2 মাস 7 দিন পর বৃহস্পতিবার সকালে 11টার দিকে মামলা তদন্ত কর্মকর্তা শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য আদালতে এই অভিযোগপত্র জমা দেন। এতে ছাত্রলীগের কর্মী সাইফুর রহমান সহ 8 জনকে অভিযুক্ত করা হয়। গেল 25 সেপ্টেম্বর রাতে সিলেটের টিলাগড় এলাকায় স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের শিকার হন ওই নারী। ঘটনার পরদিন শাহপরান থানায় কলেজ শাখা ছাত্রলীগের কর্মী সাইফুর রহমানকে প্রধান আসামি করে 6 জনের নামে মামলা করেন তার স্বামী। অজ্ঞাত আরও 2-3 জনকে আসামি করা হয় এ মামলায়। ওই ঘটনায় দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হলে 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এদের প্রত্যেকেই আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঘটনার 2 মাস 7 দিন পর বৃহস্পতিবার সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার অভিযোগপত্র জমা দেন শাহপরান থানার পরিদর্শক ইন্দ্রনীল ভট্টাচার্য। এতে সাইফুর রহমান সহ 6 আসামি ধর্ষণে জড়িত এবং 2 জনকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়। 6 জনের বিরুদ্ধে আমরা ধর্ষণের অভিযোগ আমাদের তদন্তে প্রমাণিত হয়েছে। আর সহযোগিতা করেছে এজার নামীয় 4 নম্বর আসামি রবিউল হাসান এবং 5 নম্বর আসামি রবিউল হাসান এবং 6 নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুম। তা আমরা আমাদের তদন্তে আমাদের যেটা ফ্যাক্ট ইন ইস্যু ছিল ধর্ষণ এবং অন্যান্য যে অপরাধগুলো, আমরা এই বলয়ের মধ্য থেকেই আমাদের তদন্ত কার্যক্রম পরিচালিত করেছি। সরাসরি অভিযুক্তরা হলেন সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনউদ্দিন ওরফে আইনুল ও মিসবাউল ইসলাম রাজন মিয়া। আর সহযোগীরা হলেন রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম। এর আগে সোমবার ডিএনএ পরীক্ষার প্রতিবেদনেও এদের সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে লালবাগ থানার মামলায় ছাত্র অধিকার পরিষদের 3 নেতার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে শুনানি শেষে বিচারক রিমান্ড আবেদন মঞ্জুর করেন। একই আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালতে তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এই 3 জন হলেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম ও নাজমুল হাসান সোহাগ এবং সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নাজমুল হুদা। গত 15ই অক্টোবর সাইফুল ও নাজমুল হুদার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান আদালত, আর 9ই নভেম্বর সোহাগকে কারাগারে পাঠানো হয়। পাঁচ দিন রিমান্ডের প্রার্থনার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। আমরা রাষ্ট্রপক্ষ থেকে বলেছি, এই মামলা যদি রিমান্ডের প্রার্থনা মঞ্জুর করা হয় তাহলে এজাহার নামে যে সকল আসামি পলাতক আছে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। নিরপেক্ষ বিচার না পাওয়ার আশঙ্কায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার আসামি পক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের প্রতি এ অনাস্থা জানান তারা। রাষ্ট্রপক্ষ বলছে শুধু সময় ক্ষেপণের জন্য এই আসামি পক্ষের এই অনাস্থা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় 60 সাক্ষীর মধ্যে 40 নম্বর সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ছিল বৃহস্পতিবার। কারাগারে থাকা 22 আসামির উপস্থিতিতে বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামানের আদালতে সাক্ষ্য দেন আলোকচিত্র বিশেষজ্ঞ AKM নাজমুল ইসলাম। এরপর আগেই সাক্ষ্য দেয়া একজনকে ফের জবানবন্দির জন্য হাজির করা নিয়ে দুপক্ষের আইনজীবীদের মধ্যে শুরু হয় হট্টগোল।
আসামি পক্ষের দাবি এটি বেআইনি, এতে নিরপেক্ষ বিচার পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। রিকল যে করা হয়েছে এ বিষয়ে ডিফেন্সের কোনো আইনজীবী জানতো না, এবং আজকে আমরা সরাসরি আদালতে এসে দেখলাম যে রিকলের সাক্ষী আদালতে উপস্থিত। আসামিদের পক্ষ থেকে আমরা অনাস্থা জ্ঞাপন করছি, তার নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। এ ব্যাপারে আমরা উচ্চ আদালতে আমরা ট্রান্সফার মিস করব এই মর্মে জানিয়েছি, এবং তার প্রতি তার নিরপেক্ষতা নিয়ে আমরা প্রশ্ন তোলায় তার আদালত থেকে আমরা আসামিরা ন্যায় বিচার পাবে না মর্মে আমরা আজকে লিখিতভাবে আবেদন করছি। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, বিচারকের উপর অনাস্থা জানানোর কোনো যৌক্তিকতা নেই। এই মামলার বিচার কার্যক্রম মানে বিলম্বিত করার অসৎ উদ্দেশ্যে তারা একটা পিটিশন দায়ের করে। আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 6 ডিসেম্বর দিন ধার্য করেন। ওই দিন অনাস্থা জানানোর বিষয়েও হবে শুনানি। এ মামলার 25 আসামির মধ্যে 3 জন এখনও পলাতক। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অবশেষে শুরু হলো নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া। কক্সবাজারে উখিয়া থেকে রওনা দেয়া রোহিঙ্গাদের প্রথম দলকে বহনকারী বাসগুলো পৌঁছেছে চট্টগ্রাম। শুক্রবার সকালে সেখান থেকে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে তারা। সকালে সরকারি তত্ত্বাবধানে 10টি বাস ছেড়ে যায়। টেকনাফ ও উখিয়ার আশ্রয় শিবিরের 34টি ক্যাম্প থেকে অন্তত 500 পরিবারের প্রায় 600 রোহিঙ্গা যাচ্ছেন এই যাত্রায়। মূলত যারা স্বেচ্ছায় যেতে চাইছেন তাদেরকেই নেওয়া হচ্ছে ভাসানচরে। চট্টগ্রাম থেকে ভাসানচরে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছে নৌবাহিনীর 14টি জাহাজ। দু সাল পর্যন্ত গোল্ডেন মনিরের অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগপত্র আদালতে দাখিলের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার সকালে দুদক কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 2009 সাল পর্যন্ত গোল্ডেন মনিরে 3 কোটি 10 লাখ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শেষ করে আরেকটি মামলা করেছে দুদক। সেই মামলায় প্রায় 650 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। কমিশন আজ মনির হোসেনের বিরুদ্ধে 3 কোটি 10 লক্ষ 85,000 টাকা জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তার তদন্তে প্রতিষ্ঠিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 ধারায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন প্রদান করা হয়েছে। যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার বিরুদ্ধে মাদক মামলার চার্জ গঠনের শুনানি পিছিয়েছে আদালত। আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী চার্জ গঠনের দিন ধার্য করা হয় 12 জানুয়ারি। সকালে মহানগর দায়রা জজ আমিরুল ইসলামের আদালতে পাপিয়ার উপস্থিতিতে মামলার কার্যক্রম শুরু হয়। এর আগে সকালে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়। পরে মামলার সব নথি হাতে না পাওয়ায় আসামি পক্ষের আইনজীবী সময় আবেদন করেন। দুপক্ষের শুনানি শেষে পরবর্তী তারিখ দেন বিচারক। গত 22 ফেব্রুয়ারি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লি যাওয়ার সময় বহির্গমন গেট থেকে গ্রেপ্তার হন পাপিয়া এবং তার স্বামী। পরে তাদের বিরুদ্ধে জাল টাকা, অস্ত্র ও মাদকের মামলা হয়। আমরা সময়ের আবেদন করেছি এই কারণে, এই মামলাটার চার্জশিট সহ অন্যান্য সকল কাগজপত্র সংগ্রহে আমাদের সময় লেগেছে বিধায় আমরা চার্জ শুনানির জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি না থাকে আমরা সময়ের আবেদন করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে সেটা মঞ্জুর করেছে। ভাসানচরে যাওয়ার পরও রোহিঙ্গারা বিদেশি দাতা সংস্থার সহায়তা পাবে বলে আশা করা হচ্ছে। সেটা নিশ্চিত করতে দেশি এনজিওগুলো কাজ করবে বলে জানিয়েছে। সম্প্রতি ভাসানচর পরিদর্শন করে একথা জানান এনজিও কর্মকর্তারা। ভাসানচর আশ্রয়ন প্রকল্প নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় 20 বছর আগে জেগে ওঠে এই দ্বীপ ভাসানচর। দীর্ঘ সময়ের ব্যবধানে এর আয়তন এখন 13,000 একর। মিয়ানমারে বলপূর্বক বাস্তুচ্যুত 1 লাখ রোহিঙ্গা থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে। দ্বিতীয় দফায় ভাসানচর পরিদর্শনে আসে দেশীয় 22টি এনজিওর প্রতিনিধি দল। তারা জানান, জাতিসংঘ ছাড়াও অনেক বিদেশি এনজিও রোহিঙ্গাদের স্থানান্তর না চাইলেও দাতাদের কাছে ভাসানচরের অবস্থান তুলে ধরে সহায়তা চাইবেন তারা। কাজ করবে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য ও খাবার ব্যবস্থাপনা নিয়ে। আমাদের ডোনারকে আমরা ওভাবে প্রপোজাল পাঠাবো এবং সেটার জন্য আমরা অলরেডি কথাও বলেছি এবং ওনারাও একমত হয়েছেন আমাদের সাথে যে তোমরা যাও, কাজ করো, প্রাথমিকভাবে তোমরা শুরু করো,
যখন এটা একটা সেট আপ হয়ে যাবে ভালোভাবে, তখন আমরা নিজেরাও ভিজিটে আসবো, এভাবে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। রোহিঙ্গাদের থাকার জন্য ১২০টি ক্লাস্টারে নির্মাণ করা হয়েছে ১,৪৪০টি ঘর। এনজিও প্রতিনিধি দল ঘুরে দেখেন কয়েকটি ক্লাস্টার ও সুযোগ সুবিধা। সবকিছু মিলিয়ে আমি ওভারঅল বলতেছি এটা অনেক, হ্যাঁ, যোগাযোগের ব্যবস্থা অনেক ভালো। এখানে আপনার দেখলাম যে প্রায় 3 ঘন্টার মতো লাগছে আমাদের। আর ভিতরে যে এখানে যে ক্যাম্পের ভিতরে বা ভাষাঞ্চলের এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক ডেভেলপড। তাদের আসা উচিত, তাদের এখানে তারা আরো অনেক বেটার লাইফ লিড করতে পারবে। আপনি এখানে রাস্তাঘাট হাঁটলে দেখবেন যে পাশে বিন করা আছে আপনার ময়লা আবর্জনা এখানে ফেলার জন্য, যেটা আমি পাংশাপুরিতেও দেখছি। মানে আশা করি এখানে রোহিঙ্গারা বলেন, এখানে বাংলাদেশিরা বলেন, যারা এখানে থাকুক, যদি রোহিঙ্গারা না আসে সেই ক্ষেত্রে যদি বাঙালিরও এখানে আসে বা বাংলাদেশের মানুষ যারা দুস্থ মানুষ আছে তাদেরকে যদি এখানে রাখা হয়, আমার মনে হয় এর চেয়ে বেটার আর কোনো একটা মানুষের জন্য জীবনযাত্রার জন্য বসবাসের জন্য এর চেয়ে বেটার হতে পারে না। শুক্রবার প্রথম ধাপে কয়েকটি রোহিঙ্গা পরিবারকে স্থানান্তর করা হবে। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের ভাষান্তরের প্রতি আকৃষ্ট হবে বলে আশা সংশ্লিষ্টদের। মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজারে আশ্রয় নেওয়ার পর থেকেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নানা সময় দেখা দেয় সহিংসতার ঘটনা। সম্প্রতি এর মাত্রা বেড়েছে কয়েক গুণ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাষাঞ্চর। খাগড়াছড়ির গুইমারায় ২০১৬ সালের মমিনুল হত্যা মামলায় তার স্ত্রী রাবেয়া বেগম সহ ৫ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ রেজা মোহাম্মদ আলমগীর হাসান এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন সাইফুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ, আবুল কালাম ও আবুল আসাদ ওরফে মিঠু। রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুঙ্গ জানান, ২০১৬ সালের ৫ই ফেব্রুয়ারি গুইমারা উপজেলার রবীন্দ্র কারবারি পাড়ার জঙ্গল থেকে প্রবাসী মমিনুল হকের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় একই বছরের ৯ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এতে বলা হয়, স্ত্রী রাবেয়া বেগম পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে মমিনুলকে হত্যা করেন। এই মামলায় আদালতে সাক্ষ্য দেন ১২ জন। দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে ২,৩১৫ জন। চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, দেশে গত কয়েক মাসের তুলনায় এখন করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য শুধু আবহাওয়া নয়, স্বাস্থ্যবিধি মানতে লোকজনের উদাসীনতাও দায়ী। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশের ১১৮টি পরীক্ষাগারে ১৬,৮৩৮ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,৩১৫ জনের। এ নিয়ে দেশে এখন পর্যন্ত শনাক্ত হল ৪,৭১,৭৩৯ জন করোনা রোগী। মারা গেছেন আরও ৩৫ জন, এর মধ্যে ২৩ জন পুরুষ আর ১২ জন নারী। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৪৩ ভাগ। এ নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি হল ৬,৭৪৮ জনের। বিশ্লেষকেরা বলছেন, এ অবস্থায় শুধু ভ্যাকসিনের আশায় বসে থাকলেই হবে না, এই মুহূর্তে সবার মাস্ক পরার কোনো বিকল্প নেই। আমরা শুনতে পাচ্ছি যে ইউকেতে ফাইজারের যে ভ্যাকসিন সেটি অ্যাপ্রুভ হয়েছে, আর আমাদের দেশে ভ্যাকসিন আসে সকলকে পেতে বেশ সময় লাগবে। সুতরাং আমাদের ভ্যাকসিনের কিন্তু এখন আমাদের মাস্ক। মনে রাখতে হবে, আমরা যদি এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলি তাহলেই কিন্তু আমরা করোনাকে রুখতে পারবো। চিকিৎসকেরা বলছেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় প্রস্তুত তারা। আগের যে কোনো সময়ের চেয়ে বেড়েছে অভিজ্ঞতাও। হাসপাতালের বিছানা প্রস্তুত রয়েছে, আইসিইউ বেড প্রস্তুত রয়েছে, অক্সিজেন সরবরাহ রয়েছে এবং পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে। আমাদের অত্যন্ত আকাঙ্ক্ষিত যে ভ্যাকসিন, সেটা বাংলাদেশে আমাদের জনগণের জন্য আনার জন্য সরকার যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে একদিনে সুস্থ হয়েছেন আরও ২,৫৯৩ জন করোনা রোগী। এ নিয়ে মোট সুস্থ হলেন ৩,৮৮,৩৭৯ জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 কিডনি অপসারণের রোগীর মৃত্যুর ঘটনায় 2 বছর পর ময়নাতদন্ত প্রতিবেদন দিয়েছে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগ। এতে মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করছে জাতীয় মানবাধিকার কমিশন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, লোকবল কম থাকায় প্রতিবেদন দিতে দেরি হয়েছে। একটি কিডনির সমস্যা নিয়ে 2018 সালে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন চলচ্চিত্র পরিচালক রফিক শিকদারের মা রসনারা। হাসপাতালের ইউরোলজি বিভাগের প্রধান হাবিবুর রহমান দুলালের নেতৃত্ব হয় তার অস্ত্রোপচার।
তারপরও শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয় রওশন আরাকে। সেখানকার চিকিৎসকেরা জানান অস্ত্রোপচারের সময় তার দুটি কিডনি অপসারণ করা হয়েছে। সে বছরের 31 অক্টোবর হাসপাতালে মারা যান তিনি। মৃত্যু 2 বছরের বেশি সময় পর গেল 7 নভেম্বর ময়নাতদন্তের প্রতিবেদন দেয় ঢাকা মেডিকেল কলেজ। দেরি হওয়ার কারণ তদন্তে মাঠে নামে জাতীয় মানবাধিকার কমিশন। বৃহস্পতিবার ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের সঙ্গে বৈঠক করে কমিশনের একটি প্রতিনিধি দল। কনসার্ন থানা বা কোর্ট থেকে এসে তদবির করে এটা নিয়ে যেতে হয়, কারণ উনি এটা আশঙ্কা করেন যে এটা মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা খতিয়ে দেখছি যে থানাই বা কেন এটা এতদিন পর্যন্ত এসে পোস্টমর্টম রিপোর্টটা নিল না, আর ওনারাই বা কেন পাঠালেন না ওনাদের নিজ দায়িত্বে। এটা যথাসময় না হয় 2 বছর বিলম্বিত হয়, অবশ্যই তার মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করি। তবে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের দাবি লোকবল স্বল্পতার কারণে ময়নাতদন্ত প্রতিবেদন দিতে দেরি হয়েছে। 1 বছর পরে যদি আমি একটা হিস্টোপ্যাথোলজি রিপোর্ট পাই, অটোমেটিক্যালি আমার 1 বছরের চেয়ে একটু বেশি সময় লাগবে এই রিপোর্টটা দেওয়ার জন্য। সেটা একটা আমার দেরির কারণ হতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে গিয়া আমার জনবল নাই। হয়তো আমরা যেহেতু এটা ভোট করে করছি, আমি 3 জন মানুষকে একসাথে করে রিপোর্টটা লিখতে গেলেও আমার কিছুটা প্রিপারেশন লাগে। তার মধ্যে আমার যিনি একজন সদস্য ছিলেন কবির সোহেল, সে বদলি হয়ে চলে গেছে বরিশাল। এদিকে এই রিপোর্ট দেরিতে নেয়ার ক্ষেত্রে পুলিশের কোনো গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখছে মানবাধিকার কমিশন। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই আরও নিম্নমুখী। বাংলাদেশ ব্যাংকের হিসাবে এই অর্থ বছরের প্রথম 4 মাসে এফডিআই কমেছে প্রায় 31%। এজন্য ব্যবসার পরিবেশকে দায়ী করছেন বিশ্লেষকেরা। তবে আগামী বছর থেকে করোনা পরবর্তী বিনিয়োগ দৃশ্যমান হবে বলে মনে করছেন নীতি নির্ধারকরা। তারা জানান, বিনিয়োগ বাড়াতে বিভিন্ন ধরনের আইন সংশোধনের পাশাপাশি কূটনৈতিক মিশনগুলোকে তৎপর করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের হিসেবে জুলাই থেকে সেপ্টেম্বর 4 মাসে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $72 কোটি। অথচ গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল $104 কোটি। করোনার কারণে বিদেশে বিনিয়োগ কমার পূর্বাভাস আগেই দেয় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাড। আর বাংলাদেশে এফডিআই কমে যাওয়ার পেছনে করোনার পাশাপাশি ব্যবসার পরিবেশকেও দায়ী করেছেন অর্থনীতিবিদরা। মূল যে সমস্ত প্রয়োজনগুলো, সেই সার্ভিসগুলো এখনো এই ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে আনা যায়নি, এবং এক্ষেত্রে মন্ত্রণালয়গুলোর সহযোগিতার অভাব এবং অন্য ভেস্টেড কিছু ইন্টারেস্ট গ্রুপও রয়েছে। বিভিন্ন ধরনের অনৈতিক লেনদেনের বিষয়েও এখানে তুলে ধরা হয়। তবে ব্যবসায়ীরা মনে করেন গল্পটা ভিন্নও হতে পারত, কারণ করোনা উস্কে দিয়েছে ভূ রাজনীতি। চীন নির্ভরতা কমাতে পশ্চিমা জোটের অনেক দেশই কারখানা সরিয়ে নিচ্ছে তৃতীয় কোনো দেশে। কারখানা স্থানান্তরে কোম্পানিগুলোকে প্রণোদনাও দিচ্ছে জাপান সরকার। আমরা ডিউরিং প্যান্ডেমিক যে ধরনের গ্লোবাল সাপ্লাই চেইনটা ডিসরাপ্টেড হচ্ছে এবং ডিসরাপ্টেড হওয়ার কারণে যেভাবে শিফট হচ্ছে, সেটাতে হয়তো আমরা ফুল 100% ক্যাপিটালাইজ করতে পারিনি। বাট আমি বলবো যে এই ফুল ক্যাপিটালাইজেশন করার জন্য যে রিফর্মগুলো দরকার ছিল, আমাদের পলিসি মেকিং এর এন্ড থেকে প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে পারফেক্টলি করেছে। এবং সুখবর না এলেও হাল ছাড়ছে না সরকার। বাণিজ্যমন্ত্রী জানান, এফডিআই বাড়াতে কোম্পানি আইন ও দেউলিয়া আইন সংশোধন করা হচ্ছে। অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনে সারচার্জ বাতিল করারও উদ্যোগ নেওয়া হয়েছে। কোভিডের এই প্রভাবটা একটু না কমলে পরে আমার মনে হয় না যে তেমন ভিজিবল কিছু আসবে। তবে কথাবার্তা চলছে, বিভিন্ন ভাবে তারা দেখছে কথা, এই আর কি। তবে একটু অপেক্ষায় আছে যে সিচুয়েশনটা একটু ইমপ্রুভ হলে পরেই হয়তো সাথে বেশ কিছু প্রভাব পাওয়া যায়। বেশ কিছু কোয়ারি আছে। বছরে গড়ে $2 থেকে $2.5 বিলিয়ন বিদেশি বিনিয়োগ আসে বাংলাদেশে। 2018 সালে সর্বোচ্চ $361 কোটি আসে। এরপর আবার কমতে থাকে বিদেশি বিনিয়োগ। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিছু ব্যাংকের অনাগ্রহে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে দেরি হচ্ছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার। ব্যাংকের সঙ্গে বসে দ্রুত এই সমস্যার সমাধানে তাগিদ দিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দাবি, 31 ডিসেম্বরের মধ্যে সব ধরনের প্রণোদনা প্যাকেজের 90% ঋণ বিতরণে কাজ চলছে। কোভিড-19 মোকাবিলা এবং অর্থনীতি পুনরুদ্ধারে সরকারের নেয়া প্রণোদনা প্যাকেজ বিষয়ে সিরিজ মতবিনিময় সভার দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। এতে মূল নিবন্ধ উপস্থাপন করেন অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। এ সময় অর্থ সচিব জানান,
করোনার কারণে কী পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা এখনও নির্ধারণ করা যায়নি। তবে করোনা মোকাবিলায় সরকারের ঘোষিত নানা প্রণোদনা প্যাকেজের ফলে দেশের অর্থনীতি কিভাবে ঘুরে দাঁড়াচ্ছে তা তুলে ধরেন তিনি। তিনি জানান, 2-1টি ছাড়া বাকি প্রণোদনা প্যাকেজগুলোর বাস্তবায়ন সন্তোষজনক। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে এখন পর্যন্ত 41% ঋণ ছাড় করা হয়েছে। কিছু ব্যাংক এ খাতে ঋণ ছাড়ে অনাগ্রহী হওয়ায় এ প্যাকেজ বাস্তবায়নে দেরি হচ্ছে। এ সময় সরকারের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে অনাগ্রহী ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত ঋণ ছাড়ে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়কে তাগিদ দেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। কেন এটা হবে? ব্যাংকগুলো রেগুলেটর এখানে বসে আছে, আপনি সিনিয়র অর্থ সচিব, সুতরাং অর্থক্ষেত্রে 2 প্রধান ব্যক্তি আপনার 2জন এখানে আছেন। শিডিউল ব্যাংক যারা আছে আইনত তারা সহায়তা করতে মানতে বাধ্য। জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির জানান, কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের হার কম দেখালেও এর সুবিধাভোগীর সংখ্যা অনেক। তাছাড়া এ মাসের মধ্যেই সিংহভাগ ঋণ ছাড় শেষ হবে বলেও দাবি তার। সিএমএসএমইতে আমাদের আপনি খেয়াল রাখতে হবে যে সুবিধাভোগীর সংখ্যা কিন্তু 61,913। কাজেই এটি যেমন 30,000 কোটি টাকার যেটি বড় ঋণ ছিল, সেখানে মোট সুবিধাভোগী ছিল 2,769। ডিসেম্বরে পুরো পরিশোধ না হলেও, পুরোপুরি বিতরণকৃত না হলেও আমরা আশা করছি যে প্রায় 90%-এর উপর চলে যাবে। সভায় বক্তারা সরকারের আর্থিক সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছানো নিশ্চিতে দ্রুত জাতীয় খানা তথ্য ভাণ্ডার তৈরির কাজ শেষ করার তাগিদ দেন। করোনায় দেশের বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হলেও দেশের অর্থনীতির চাকা চালু রেখেছে কৃষি খাত। তাই এ খাতের উৎপাদনশীলতা বাড়াতে ও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের পদক্ষেপ চান বক্তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের নকশা জটিলতার সমাধান হয়েছে বলে দাবি রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের। তিনি বলছেন, সেতু কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী পিলারের উচ্চতা ও রাস্তার প্রশস্ততা বাড়াতে দরকারে পিলার ভেঙে ফেলা হবে। তবে সেতু বিভাগ জানাচ্ছে, এখনও কোনো সংশোধিত নকশা জমা দেয়নি মন্ত্রণালয়। 4 মাসেও নকশা জটিলতার সমাধান না আসায় প্রকল্পের সময় বাড়ার শঙ্কা করছে তারা। পদ্মা সেতুতে রেল সংযোগের মাওয়ার 14-15 এবং জাজিরার 25-এর 2টি পিলার নিয়ে আপত্তি তোলে সেতু কর্তৃপক্ষ। এরপর থেকে সেখানে কাজ বন্ধ প্রায় 4 মাস। এ সংকট কাটিয়ে উঠতে দুপক্ষের প্যানেল অফ এক্সপার্টদের সঙ্গে যোগ দেন বুয়েটের বিশেষজ্ঞরাও। চলে কয়েক দফা চিঠি চালাচালি, তারপরও আসেনি সমাধান। বুধবার ফরিদপুরের ভাঙায় রেলের স্লিপার নির্মাণের কাজ উদ্বোধন করতে এসে রেলমন্ত্রী জানান, প্রকল্পের কাজ কাঙ্ক্ষিত মাত্রায় এগুচ্ছে। এ সময় নকশা জটিলতায় কাজ বন্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। ডিজাইনের কোনোই প্রবলেম নেই, সেতুর সঙ্গে সমন্বয় করতে গিয়ে যে রিকোয়ারমেন্টটা ধরে আমরা কাজ করছিলাম সেটি কিছুটা সংশোধন হয়েছে, সেই অ্যাডজাস্টমেন্টটা আমরা করে নিচ্ছি। 15.5 এবং 5.7 আমাদের ওই পাশে যে পিলার উঠে গেছে সেটা আমরা সমন্বয় করে নেব, যদি ভাঙা লাগে ভাঙবো, যদি সরাই নিতে হয় সরাই নেব। তবে সেতু সচিব বলছেন, এখনো রেলের কাছ থেকে কোনো সংশোধিত নকশা পায়নি তারা। তাদের একটু ডিজাইনটা রিভাইজ করতে হবে। এটা রেল সচিব মহোদয় আমার সাথে একমত হয়েছেন যে আমাদের এটা রিডিজাইন করতে হবে। রিডিজাইন করে তারা দিলে আমরা এটা অ্যাপ্রুভাল, বা আমাদের তো অ্যাপ্রুভালের ব্যাপার না, আমরা হয়তো যে ঠিক আছে এখন করা যায়, এইভাবে আমাদের পিডি সাহেব একটা মতামত দিয়ে দেবেন। এখন বিষয়টা রেলওয়ের এন্ডে, রেলওয়ে প্রান্তে এটা আমি মনে করি পেন্ডিং আছে, তো তারা এটা করে ফেলবে। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটার দীর্ঘ রেললাইন নির্মাণ করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। 2024 সালে নির্মাণ কাজ শেষ করার কথা থাকলেও নকশার জটিলতায় সময় বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের 2500 অর্থনৈতিক অঞ্চলে প্রথম দফায় আসছে 100 জাপানি কোম্পানি। দ্বিতীয় দফায় আসবে আরও 100 কোম্পানি। তাদের বিনিয়োগের পরিমাণ হবে অন্তত 8,500 কোটি টাকা। জাপানি অর্থনৈতিক অঞ্চল নিয়ে এমনই উচ্চাশার কথা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত নাওকি ইতো। নারায়ণগঞ্জের 2500-এ ঢাকা সিলেট মহাসড়ক থেকেই চোখে পড়ছে জাপানি অর্থনৈতিক অঞ্চলের বিশাল কর্মযজ্ঞ। নির্মাণ হচ্ছে সংযোগ সড়ক, বালু ফেলে ভরাট করা হচ্ছে নিচু জমি, চলছে প্রশাসনিক ভবন নির্মাণও। জাপানি ব্যবসায়ীদের জন্য এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলের
ডেভেলপার দেশটির সুমিতম কর্পোরেশন, আর ঠিকাদার টোয়া কর্পোরেশন। বালু ভরাট করছে দেশীয় প্রতিষ্ঠান ড্রেস বাংলা। এটার মূলত ভূমি ল্যান্ড ডেভেলপমেন্টের কাজ হলো আমাদের। আমরা আশা করছি যে নির্ধারিত সময় যে টার্গেট এর আগেই আমরা যেন কাজটা শেষ করতে পারি। 2022 সালে এখানে কারখানা নির্মাণের লক্ষ্য জাপানিদের। তার আগেই নিশ্চিত করতে হবে ভূমি উন্নয়ন, অভ্যন্তরীণ সড়ক তৈরি, গ্যাস বিদ্যুৎ সংযোগ সহ সব সেবা। মঙ্গলবার এসব কাজের অগ্রগতি ঘুরে দেখেন দেশটির রাষ্ট্রদূত। কাজের অগ্রগতিতে আমি মুগ্ধ। আমরা আশা করি এটা হবে বিশ্বমানের একটি অর্থনৈতিক অঞ্চল। 2500-এর সফলতা আরও বেশি জাপানি বিনিয়োগ পেতে মাইল ফলক হয়ে থাকবে এবং এর মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে। বিভিন্ন খাতে বাংলাদেশে বিনিয়োগ রয়েছে 350 জাপানি কোম্পানির। এই অর্থনৈতিক অঞ্চলে আসতে প্রস্তুত আরও 200 কোম্পানি। রাষ্ট্রদূত জানান, এ ধারা অব্যাহত রাখতে হলে উন্নত করতে হবে ব্যবসার পরিবেশ, কমাতে হবে কাস্টম সহ অন্যান্য জটিলতা। ব্যবসার পরিবেশের মান বাড়াতে না পারলে অনেক ভালো অর্থনৈতিক অঞ্চল করে কিংবা প্রণোদনা দিয়েও কাজ হবে না। এই জন্য নিবন্ধন ও সনদ প্রদান প্রক্রিয়া সহজ করতে হবে। আমদানি রপ্তানিতে জটিলতা কমাতে হবে। সমন্বিতভাবে কাজ করতে হবে সরকারের সব সংস্থাকে। এমন একটা বিনিয়োগ সংস্কৃতি বাংলাদেশে গড়ে তুলতে হবে যেখানে বিদেশি বিনিয়োগকারীরা শুধু নয়, দেশীয় বিনিয়োগকারীরাও আরও অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে। তাদের শিল্প বিকাশে সহায়ক পরিবেশ পাবে এবং সেখানে কোনো রেড টেপিজম থাকবে না, সেখানে রেড কার্পেট থাকবে। জাপানিদের জন্য এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার কাজ শুরু হয় 2014 সালে। আইনি জটিলতায় জমি অধিগ্রহণে লেগে যায় দীর্ঘ সময়। এরপর হোলি আর্টিজান হামলা ও করোনার কারণেও ব্যাহত হয় উন্নয়ন কাজ। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, 2500, নারায়ণগঞ্জ। 2019 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দেশের চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য 26টি শাখায় 32 জন শিল্পী, কলাকুশলী, প্রতিষ্ঠান ও চলচ্চিত্রকে পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। সর্বোচ্চ 8টি বিভাগে পুরস্কার পেয়েছে মাসুদ পথিক পরিচালিত চলচ্চিত্র মায়া দ্য লস্ট মাদার। 6টি বিভাগে পুরস্কার পেয়েছে নডরাই। 2019 সালের শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নডরাই ও ফাগুন হাওয়ায় পরিচালক তানিম রহমান অংশ। আবার বসন্ত চলচ্চিত্র অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছে তারিক আনাম খান এবং নডরাই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতে নিলেন সুনেরা বিনতে কামাল। আজীবন সম্মাননা পেয়েছেন মাসুদ পারভেজ সোহেল রানা ও কোহিনুর আক্তার সুচন্দা। এবার খেলার খবর। শুরুতেই শিরোনাম। টিম পারফরমেন্সে কাতার থেকে পয়েন্ট নিয়ে ফিরতে চান জামাল, উপভোগের মন্ত্র জেমিডে। কাল দুপুরে খুলনা বরিশাল ম্যাচ, বিকেলে ঢাকা রাজশাহীর লড়াই। মাশরাফিকে পেতে চায় দুই দলই। র্যাঙ্কিং পার্থক্য ও শক্তিমত্তার বিচারে অনেক এগিয়ে কাতার, তার উপর খেলা তাদের মাঠে। হারানোর কিছু নেই। বিশ্বকাপ বাছাইয়ের বড় ম্যাচের আগে উপভোগের মন্ত্রে শিষ্যদের উজ্জীবিত রাখছে কোচিং স্টাফ। আর প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে মুখে অধিনায়ক জামাল ভুঁইয়া। মুজিববর্ষ সিরিজে প্রস্তুতির প্রথম পর্ব সেরেছে বাংলাদেশ। এরপর কাতারে গিয়ে সপ্তাহখানেক অনুশীলনের পাশাপাশি 2টি প্রীতি ম্যাচ খেলেছে লাল সবুজরা। করোনামুক্ত হয়ে শেষ মুহূর্তে দলের সাথে যুক্ত হয়েছেন হেড কোচ জেমিডে। তাতে মনোবল বেড়েছে বেঙ্গল টাইগার্সের। ঘরের মাঠে প্রথম লেগে কাতারের কাছে 2-0 গোলে হেরেছিল বাংলাদেশ। 5 দলের গ্রুপে সবার নিচে জেমিডের দল। ভারতের মাটিতে ড্র একমাত্র প্রাপ্তি জামালদের। বিপরীতে 5 ম্যাচ 4 জয়ে শীর্ষে কাতার। চারটা ম্যাচ খেলছি আমরা, so now fitness level is very good and সবাই এখন মানে সবাই মোটামুটি ফিট আছে 100%। সবাই মিস্টেক করতে পারে, এটা শুধু ডিফেন্ডার না, মিডফিল্ড করতে পারে, স্ট্রাইকার করতে পারে, সবাই মিস্টেক করতে পারে, কিন্তু we have to reduce our mistakes. The boys have trained really well the last 5 weeks. কাতার এশিয়ার চ্যাম্পিয়ন, নিঃসন্দেহে শক্তিশালী দল। ওদের প্রেসিং ফুটবলের সামনে আমাদের রক্ষণের পরীক্ষাটা কঠিন হবে। চাপমুক্ত থেকে পারফর্ম করলে ফল আমাদের পক্ষে আসতে পারে। প্রত্যাশা একটাই, ছেলেরা সেরাটা দিয়ে ম্যাচ উপভোগ করুক।
বঙ্গবন্ধু টি-20 কাপে শুক্রবার 2 ম্যাচের সময়ে এসেছে পরিবর্তন। প্রথম ম্যাচে দুপুর 12টায় বরিশালের মুখোমুখি হবে সাকিব রিয়াদের খুলনা। পরের ম্যাচ বিকেল 5টায় মুশফিকের ঢাকার প্রতিপক্ষ রাজশাহী। এদিকে চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় থাকা মাশরাফিকে পেতে চায় দুই দলই। এরই মধ্যে বিসিবির কাছে চিঠি দিয়েছে জেমকন খুলনা, আর ম্যাচকে নিতে বরিশালও আগ্রহ দেখিয়েছে। হ্যাট্রিক হারের পর বরিশালকে হারিয়ে প্রথম জয় পেয়েছে ঢাকা। দাপুটে জয়ে মোমেন্টামের সঙ্গে আত্মবিশ্বাস বেড়েছে মুশফিকদের। বার্তা পেয়েছে পুরো দল, টুর্নামেন্টে টিকে থাকতে আসছে ম্যাচগুলোতে ভুলের সুযোগ নেই। এদিকে ঢাকার প্রতিপক্ষ রাজশাহী টানা 2 ম্যাচ হেরে মোমেন্টাম হারিয়েছে। সবশেষ ম্যাচে চট্টগ্রামের কাছে 1 রানের হার পোড়াচ্ছে শান্তর দলকে। তবে প্রথম দেখায় ঢাকাকে হারানোর আত্মবিশ্বাস পুঁজি করতে চায় টেবিলের 2 নম্বর দল। ব্যাটিংয়ে আমাদের অ্যাবিলিটি আমরা এখনো শো করতে পারিনি। বোলিং আমাদের লাস্ট 2 ম্যাচ ধরে ভালো হচ্ছে, দ্যাটস ভেরি গুড সাইন। ফিল্ডিংটা নিয়েও আমাদের আরও কনসার্ন জায়গা আছে, আমরা আরও ভালো ফিল্ডিং করতে পারি ইয়াং সাইড। অ্যাজ এ টিম আমাদের খেলতে হবে, সো আমরা ওইভাবেই ক্রিকেট খেলতেছি, আমরা কারোর উপর নির্ভরশীল না। আমরা প্রত্যেকেই 20, 25, 30 এরকম বোলিংয়েও যে যার মতো ইকোনমিক্যাল বোলিং করার চেষ্টা করতেছি। দিনের প্রথম ম্যাচে তামিম মাহমুদুল্লাহ লড়াই। প্রথম দেখায় বরিশালকে উড়িয়ে দিয়েছিল খুলনা। তারকাবহুল দলটির চিন্তা ওপেনারদের অফ ফর্ম। 4 ম্যাচে হতাশ করেছেন বিজয়। প্রত্যাবর্তনের পর এখনও সাদামাটা সাকিব। টুর্নামেন্টের বড় বাজেটের দলটি এবার শক্তি বাড়াতে দলে ফেরাতে চায় মাশরাফিকে। আমরা একটা মেল করেছি যে আমরা উই আর ইন্টারেস্টেড অন মাশরাফি। তো আমি জানি না যে বাকি কোনো টিম ইন্টারেস্ট শো করেছে কিনা, এরপর বোর্ড ডিসাইড করবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে ওর অ্যাভেবিলিটি, ও একটা দিন প্র্যাকটিস করেছে। 4টা ম্যাচ পরে আমরা এখন মোটামুটি একটা শেপের মধ্যে আছি ইনশাল্লাহ। এই 4টা ম্যাচ হয়তো বা আরও বেটার রেজাল্ট আমরা দেখবো ইনশাল্লাহ। অস্তিত্ব টিকে রাখতে তামিমদের পেছনে তাকানোর সুযোগ নেই। হার জিতে চিন্তা না করে ধারাবাহিকতায় মনোযোগী হতে হবে। তামিমের ব্যাটে রান আসলেও বাকিরা সমর্থন দিতে পারছে না। বোলিং নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই, ভরসা দিচ্ছেন তাসকিন রাব্বিরা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল খেলার খবর। এবার অন্যান্য প্রসঙ্গ। করোনাকালে অস্ট্রেলিয়ার নারীরা ঝুঁকছেন রাখালের কাজে। ঘোড়ার পিঠে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গবাদি পশু রক্ষণাবেক্ষণ তাদের কাছে একই সঙ্গে চ্যালেঞ্জিং ও রোমাঞ্চকর। খাদ্যের যোগান দিতে কৃষিতে ভূমিকা রাখার আত্মতৃপ্তিও এ কাজে উৎসাহিত করছে অস্ট্রেলিয়ার নারীদের। আর তাই ক্যাঙ্গারুর দেশে কৃষিকাজে অংশগ্রহণ বাড়ছে নারীদের। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। বিদ্রোহী প্রার্থী হয়েছিল এমন কাউকে কোনো নির্বাচনে মনোনয়ন দেবে না আওয়ামী লীগ। আগামীতে কোনো বিদ্রোহী প্রার্থীও দেখতে চায় না দল। যদি দলের কেউ নৌকার প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ায় তাকে সাথে সাথে বহিষ্কার করা হবে। এ ব্যাপারে আর কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আসছে আরেকটি বড় স্থানীয় সরকার নির্বাচন। 4 ধাপে ভোট হবে 194 পৌরসভায়। এর মধ্যে 25টি পৌরসভার ভোট 28 ডিসেম্বর। আর জানুয়ারির মাঝামাঝিতে দ্বিতীয় ধাপে ভোট হবে 60টিতে। 105 জনের মধ্য থেকে 25 প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। দলের নেতারা এরই মধ্যে সতর্ক করেছেন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন বিদ্রোহী প্রার্থী না হন। সিদ্ধান্ত না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নেতাদের। বোর্ডে তো একক প্রার্থীই দেই, তারপরেও যারা এই সিদ্ধান্ত অমান্য করে নিজেরা দাঁড়ায়, দলের থেকে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা, দলের কোনো পদ পদবি না দেওয়া, তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া ইত্যাদি হতে পারে। এখন যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনে দলের কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে না। যদি কেউ মনোনয়নপত্র জমা দেয় তাকে আমরা চেষ্টা করব উড্ড করানোর জন্য। যদি উড্ড না করে তাকে দল থেকে সঙ্গে সঙ্গে বহিষ্কার করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এবার কোনো ধরনের তিল পরিমাণ ছাড় দেবে না আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা। গত বছর 473 উপজেলায় আওয়ামী লীগের 200-র বেশি বিদ্রোহী প্রার্থী ছিল, জয় পান 140 জন। তখনই সিদ্ধান্ত হয় বিদ্রোহী প্রার্থী ও তার মদতদাতাদের বহিষ্কার করার, যদিও পরে সবাইকে ক্ষমা করে দেয়া হয়। আমরা এখন এটাও দেখছি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা। এবার এটাও দেখেছি যে যিনি মেয়র প্রার্থী তিনি এর আগে দলের বিরুদ্ধে
বিদ্রোহী প্রার্থী হিসাবে কোনো নির্বাচন করেছেন কিনা এটা আমরা দেখেছি, এবং এই ধরনের 2-3 জনকে পাওয়া গেছে যাদেরকে আমরা মনোনয়ন দিইনি। প্রথম ধাপে 25 পৌরসভায় ভোট হবে ইভিএমে, আর দ্বিতীয় ধাপে 60টির মধ্যে অর্ধেক পৌরসভায় ভোট হবে ব্যালটে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন অন্যের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার চোরা গলি খুঁজছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে এ মন্তব্য করেন তিনি। পরে ভাস্কর্য নিয়ে বিতর্ক প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ধর্মীয় সহনশীলতা বিনষ্টের অপচেষ্টা করছে একটি চক্র, এটি কঠোরভাবে দমন করা হবে। ভাস্কর্যের মতো মীমাংসিত বিষয়গুলো নিয়ে আপোষ করার কোনো সুযোগ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ আন্দোলন বা সমাবেশ করলে সরকার কোনো বাধা দেবে না, তবে আন্দোলনের নামে অশান্তি সৃষ্টি করলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। পরে দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, দল করলে দলীয় শৃঙ্খলা মানতে হবে। স্থানীয় সরকার নির্বাচনে যারা বিদ্রোহ করেছেন তাদের আর দল থেকে মনোনয়ন দেওয়া হবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্যে যারা বিরোধিতা করেছে বুকের রক্ত দিয়ে তাদের প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়েছে বঙ্গবন্ধু ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। ৭১-এ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের প্রেতাত্মারাই এখন ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টির অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। বঙ্গবন্ধুর ভাস্কর্য যথাসময়ে শেষ করার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধুর ভাস্কর্য বাস্তবায়ন পরিষদ। এ সময় ভাস্কর্য বিরোধীদের স্বাধীনতা বিরোধী দাবি করে সংগঠনটির আহ্বায়ক বলেন, ধোলাইখালে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ শেষ হওয়া পর্যন্ত পাহারা দেয়া হবে। ওনারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, যারা এই ভাস্কর্য বিরোধিতা করছে তারাই বিএনপি জামাত জোটের সরকারের সময় 20 দলীয় জোটের অন্তর্ভুক্ত সংগঠনের নেতৃত্ব থেকে জিয়া রহমানের ভাস্কর্য উদ্বোধন করছে। এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ভাস্কর্য নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে যুব মহিলা লীগ। এতে অংশ নিয়ে যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার জানান, ভাস্কর্য ও মূর্তি এক নয়, এটি নিয়ে ভুল বার্তা ছড়িয়ে দিচ্ছে বিএনপি জামাত চক্র। যদি আস্ফালন দেখান প্রশাসন লাগবে না, বাংলাদেশ আওয়ামী লীগের এবং মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ আপনাদেরকে মোকাবেলা করবে, আমাদের প্রশাসন প্রয়োজন নেই। এদিকে বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলছেন তাদের অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, সেই সব দলের নির্বাচন কমিশনে নিবন্ধনও আছে, তাই তাদের বক্তব্য রাজনৈতিক। তারা যখন বক্তব্য দেয় তখন এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বক্তব্য দেয়, এবং যারা এতদিন ধরে এই স্বাধীনতা বিরোধীদেরকে লালন করেছে, পোষণ করেছে, স্বাধীনতা বিরোধী দিয়ে রাজনীতি করে, তারাই এটার পেছনে ইন্ধন দিচ্ছে। সুতরাং আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আন্দোলনের নামে দেশে কোনো আগুন সন্ত্রাস করতে দেওয়া হবে না হুঁশিয়ারি দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ভাস্কর্য বিরোধিতার নামে যে কোনো সহিংসতা প্রতিরোধ করা হবে। বিনা অনুমতিতে সমাবেশ করা যাবে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমানে অস্ট্রেলিয়ার নারীরা পেশা হিসেবে বেছে নিচ্ছেন ঘোড়া চালকের কাজ। ঘোড়ার পিঠে চড়ে দীর্ঘ পথ গবাদি পশুর সাথে পাড়ি দেওয়া যায় বলে এই পেশা বেছে নিচ্ছেন তারা। করোনার কারণে এ ধরনের কাজ এবং কৃষিক্ষেত্রের অন্যান্য কাজের জনপ্রিয়তা বাড়ছে। কোভিড-19-এর সময় যখন নানা ধরনের শিল্পের কাজ প্রায় থমকে গেছে, তখন কৃষিকাজের প্রসার হচ্ছে। তাই ঘোড়া চালকের কাজটি চাকরির সুযোগ সন্ধানী তরুণ তরুণীদের জন্য অনেক আকর্ষণীয় একটি পেশা। এছাড়া কৃষি ডিগ্রির জন্য বিশ্ববিদ্যালয়ের ফি কমানো এবং সরকারি উৎসাহে এই ঘোড়া চালক হওয়ার প্রবণতা আরও বাড়ছে। সম্প্রতি অস্ট্রেলীয় নারীরা ঝুঁকছেন ঘোড়া চালানোর দিকে। গবাদি পশু দেখভালের জন্য তাদের মধ্যে এই পেশা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ঘোড়া চালানোর কাজটি বেশ ক্লান্তিকর এবং কষ্টসাধ্য, কিন্তু একেই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন কার্লা ক্যান। আমরা ভোরে বের হই, রাত পর্যন্ত কাজ করি। এখন অনেক মানুষই এই কাজ করতে আগ্রহী। এখানে অনেক ছেলে মেয়ে একসাথে কাজ করে। আমাদের সবারই খাদ্যের প্রয়োজন। করোনার জন্য শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না, তাই তরুণরা বেকার না থেকে ঘোড়া চালকের কাজ করছে। এভাবে নতুন অভিজ্ঞতাও অর্জন করছে তারা। এখনও গবাদি পশু চড়ানো এবং পালন করা পুরুষদের কাজ হিসেবেই ভাবা হয়, তবে পুরুষদের সাথে তাল মিলিয়ে এই কাজ বেশ পরিশ্রমের সাথেই করছেন নারীরা।
নুরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য